গত কয়েকদিন থেকে আপনারা হঠাৎ করে দেখলেন যে এই পেজার বিস্ফোরণ, তার সঙ্গে সঙ্গে ওয়াকি টকি এবং সোলার প্যানেল বিস্ফোরণের ফলে লেবাননে কিন্তু অনেকগুলো মানুষ, যেটা হলো তাদের রাজধানী শহর বেইরুটে, মারা গেছে। তার মধ্যে প্রায় 15 জন মানুষ মারা গেছে পেজার বিস্ফোরণে এবং 20 জন মানুষ মারা গেছে ওয়াকি টকিতে। তাছাড়াও কিন্তু প্রচুর মানুষ, প্রায় 3000 মানুষ আক্রান্ত হয়ে রয়েছে এবং তারা সিরিয়াসলি ইনজয়ার্ড। তাহলে এই বিস্ফোরণ বা এটা কারা ঘটালো? এদের সঙ্গে ইসরায়েলি ইন্টেলিজেন্স বাহিনী মোসাদ রয়েছে। এই মোসাদ আসলে কেমনভাবে অপারেট করে তা বর্তমান পৃথিবীতে মাত্র 0.2% ইহুদি তারা কিন্তু সবচেয়ে প্রভাবশালী। তারা এখন টেকনোলজিক্যাল হাবের প্রধান হয়ে রয়েছে। পৃথিবীতে যত টেকনোলজি তাতে কিন্তু তাদেরই মুষ্টিগত সব কিছু। তো তারা এত পাওয়ারফুল হলো কেন? এবং এটা তো ওয়ান টাইপস অফ যুদ্ধ। এই যুদ্ধের সংজ্ঞা দিনের পর দিন কিন্তু পরিবর্তন হয়েছে। তো এখনকার যুদ্ধের সংজ্ঞায় বা কি দাঁড়িয়েছে? এবং তার সঙ্গে সঙ্গে এই ওয়াকি টকি, যেটা হলো তাইওয়ান বা জাপান থেকে অর্ডার করা হয়েছিল, সেটা মোসাদ কি করে ব্লাস্ট করাচ্ছে, সব কিছু প্রশ্নের উত্তর কিন্তু আজকে জানবো। তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানবো যে একটা সময় এই পৃথিবীতে মুসলিমরা অনেক বড় রাজত্ব সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল এবং তারা অনেক পাওয়ারফুল ছিল। কেন তারা আজকে দ্বিধাবিভক্ত এবং অল্প সংখ্যক এই ইহুদিরা কেনই বা একজোট হয়ে আজকে গোটা পৃথিবীতে শাসন করছে? তো চলুন আজকের ভিডিওটা বেশি বকবক না করে ভিডিওটাকে সামনে এগিয়ে নিয়ে যাই। আমরা ইতিহাস বই পড়লে দেখতে পেয়েছি আগেকার দিনের মানুষরা অস্ত্র নিয়ে যুদ্ধ করত, তার মধ্যে তরোয়াল বা বিভিন্ন রকম বর্ষা তীর নিয়ে যুদ্ধ করত। তার পরবর্তীকালে যখন আমরা দেখলাম যে মানুষ কিন্তু প্রথম কামানের ব্যবহার শুরু করলো, সেটা আমরা দেখেছি যে বাবর ইব্রাহিম লোদির বিরুদ্ধে অনেক সৈন্যবাহিনীকে পরাজিত করে দিয়েছিল শুধুমাত্র সে গান পাউডার অর্থাৎ গোলা বারুদ ব্যবহার করার ফলে। তার পরবর্তীকালে আমরা দেখলাম এই যুদ্ধ যখন আস্তে আস্তে উন্নত হলো, সেখানে মহাকাশ থেকে বিভিন্ন এরোপ্লেন দিয়ে আক্রমণ চালানো হলো এবং শেষ মুহূর্তে আমরা কিন্তু সেই হিরোশিমা নাগাসাকিতে দেখেছিলাম যে পারমাণবিক বোমা দিয়ে অ্যাটাক করা হয়েছিল, যাতে প্রচুর মানুষকে মেরে ফেলা হয়েছিল। তো এইগুলো ছিল একটা যুদ্ধের প্রধান অস্ত্র। তারও পরবর্তীকালে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে উন্নত ধরনের অস্ত্র তৈরি হয়েছে। তো মাঝে একটা কনসেপ্ট আসলো যে এই যুদ্ধ নাকি এখন বায়োলজিক্যাল যুদ্ধতে পরিণত হয়েছে, বিভিন্ন রকমের রোগ বা ভাইরাস চারিদিকে অন্যান্য দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো এইরকম ভাবে যুদ্ধ যে সংজ্ঞাটা আস্তে আস্তে পরিবর্তন হতে চলেছে। তো ইসরায়েল কিন্তু এখন বর্তমানে পৃথিবীতে সবচেয়ে টেকনোলজির দিক দিয়ে কয়েকটা দেশ যদি এগিয়ে থাকে, ইসরায়েল একটা। তারা আমেরিকা বা নেটোর বিভিন্ন প্রভাবশালী দেশের প্রচুর সমর্থন পেয়ে থাকে এবং তাদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তারা কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষিত। পৃথিবীতে যতগুলো বিজ্ঞানী রয়েছে তার মধ্যে প্রচুর সংখ্যক বিজ্ঞানী তাদের মধ্যে, এবং সবচাইতে পার্সেন্টেজের দিক থেকে যদি কোনো জাতি বেশি নোবেল পুরস্কার পেয়ে থাকে এই সায়েন্সের ফিল্ডে, তাহলে কিন্তু এই ইসরায়েলের বিজ্ঞানীরাই রয়েছে। তাহলে এটা অস্বীকার করার কিছু নেই যে তারা অনেক শিক্ষিত এবং অনেক এগিয়ে শিক্ষার দিক দিয়ে, আর তারাই কিন্তু আজকে পৃথিবীতে কন্ট্রোল করছে এইভাবেই। এই ইসরায়েলকে আমরা দেখেছি যে তাদের সঙ্গে যে প্যালেস্টাইন বা বিভিন্ন আরব স্টেটদের যে যুদ্ধ, তাতে তারা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছে এর আগে। কিন্তু এবার একটা নতুন কৌশল তারা দেখালো। তাদের যে ইন্টেলিজেন্স সংস্থা রয়েছে মোসাদ, সেই মোসাদ করলো কি, এই যে হেজবোল্লাহ যারা কিন্তু এই বেইরুট থেকে তাদের বিরুদ্ধে একটা যুদ্ধ করছে সেই প্যালেস্টাইনিয়ানদের সঙ্গে সলিডারিটি দেখাতে গিয়ে, এই হেজবোল্লাহ অর্ডার করেছিল প্রায় 5000 মতো পেজার। এই পেজারগুলোর মধ্যে তারা বিস্ফোরক পদার্থ ঢুকিয়ে দিয়েছিল, তার সঙ্গে সঙ্গে ওয়াকি টকিতেও সেই পদার্থ ঢুকিয়েছিল এবং বিভিন্ন ধরনের যে সোলার প্যানেল তার মধ্যেও ঢুকিয়েছিল এবং সেগুলো হঠাৎ করে ব্লাস্ট হতে শুরু করলো। তো এর মধ্যে কিন্তু অনেক কন্ট্রোভার্সি চলে আসলো যে এগুলো কেমন ভাবে হলো। এগুলো তো আজকের বা 2-1 দিনের মধ্যেকার প্রসেস না, এগুলো প্রায় কয়েক বছর ধরে চলে আসছে। তার কারণ হচ্ছে এই যে পেজারগুলো, সেই পেজারগুলো প্রায় আজ থেকে 6 মাস আগে কিন্তু বুক করেছিল হিজবুল্লাহরা। যে পেজারগুলো বানিয়েছিল গোল্ড অ্যাপোলো কোম্পানি, সেটা হলো তাইওয়ান ভিত্তিক কোম্পানি। তাদের যে সিইও রয়েছে সুচিং কোয়াং, তিনি কিন্তু অস্বীকার করেছেন যে তারা এরকম কোনো বিস্ফোরণের পদার্থ তারা ঢুকিয়েছিল না। কিন্তু পরবর্তীকালে ইন্টেলিজেন্স রিপোর্টে জানা যাচ্ছে যে মোসাদ একটা ছোট্ট প্রক্সি কোম্পানি মাঝে মিডিয়েটার হিসাবে এই অর্ডারগুলো গ্রহণ করেছিল এবং তারা সেই অর্ডারগুলো প্লেস করার সময় এই বিস্ফোরক পদার্থগুলো ঢুকিয়ে দিয়েছিল। এবং এগুলো তারা কিন্তু একটা সময়ের জন্য অপেক্ষা করছিল যে কখন তারা পারফেক্ট টাইমে এগুলো বিস্ফোরণ করবে। কিন্তু এই হেজবোল্লাহ সূত্র মারফত জানা যাচ্ছে যে হেজবোল্লাহ কিন্তু বুঝে গিয়েছিল এর মধ্যে বিস্ফোরক পদার্থ রয়েছে, সেজন্য তারা কিন্তু বিভিন্নভাবে এগুলোকে বর্জন করতে শুরু করেছিল। আর সেই জন্যই মোসাদ তড়াঘড়া করে এগুলো কিন্তু বিস্ফোরণ করতে শুরু করে দিয়েছে এবং এর ফলে এত ক্ষয়ক্ষতি হয়ে গেল। তার মধ্যে ওয়াকি টকি রয়েছে। এখন আমি আপনাদেরকে বলি যে পেজার কি জিনিস। আমাদের এই উপমহাদেশ বা ভারত, পাকিস্তান, বাংলাদেশ এইসব এলাকাতে এখন হয়তো বা পেজারের খুব একটা প্রচলন নেই। পেজার হলো শর্ট মেসেজ ডিভাইস, যেখানে বিভিন্নভাবে শর্ট মেসেজ বা বিভিন্ন রকমের আকার ইঙ্গিত ছোট করে পাঠানো হয়, যেটা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে। এটা যুদ্ধক্ষেত্রে এটা কিন্তু একটা ওল্ড
প্রসেস, এই প্রসেসটা এখন বর্তমান উন্নত যুগে কিন্তু ব্যবহার হয় না, তার কারণ মোবাইল এসে এই সমস্তগুলোকে শেষ করে দিয়েছে। আর ওয়াকি টকি আপনারা অনেকেই জানেন, আমাদের এদিককার পুলিশরাও এখনো ইউজ করে ওয়াকি টকিটা, তো এইগুলোই কিন্তু বিস্ফোরণ ঘটেছে। আর এতে কিন্তু প্রচুর সাধারণ মানুষ বা বিভিন্ন ধরনের সামরিক বা বেসামরিক মানুষও কিন্তু প্রচুরভাবে মারা গেল। বিশেষজ্ঞরা বলছে এইরকম ধরনের আক্রমণগুলোকে প্রিএমিটিভ স্ট্রাইক বা যে বিপরীত প্রতিপক্ষ রয়েছে তাদেরকে কিন্তু দুর্বল করার জন্য এই কৌশল গ্রহণ করা হয় বিভিন্ন ক্ষেত্রে। তার সঙ্গে সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্ট তিনি বলেছেন যে এটা নাকি তারা একটা নতুন যুদ্ধের পর্ব শুরু করেছে, আর এইভাবে তারা সেই যুদ্ধটাকে এগিয়ে নিয়ে যাবে। তো সর্বশেষে জানা যাচ্ছে যে ওয়াকি টকি যেগুলো ছিল সেগুলোতে লেখা ছিল যে ICOM-V2, যেগুলো হলো জাপান ভিত্তিক রেডিও যোগাযোগ এবং টেলিফোন কোম্পানি থেকে তৈরি করা হয়েছিল। অ্যাক্সিয়াস সংবাদ মাধ্যম বলছে যে যুদ্ধকালীন জরুরি যোগাযোগ ব্যবস্থার অংশ হিসাবে মোসাদ এই যে ওয়াকি টকি বা পেজারগুলো কিন্তু আগেই জব্দ করেছিল এবং তারা এইগুলো মধ্যে বিস্ফোরণ ঢুকিয়ে সেগুলোকে এই লেবাননে পাঠিয়েছিল যেন সময় মতো এই হেজবুল্লাহ বাহিনীকে তারা ধ্বংস করে দিতে পারে। তো তার পরবর্তীকালে আমরা দেখলাম যে এই যুদ্ধের উত্তেজনা কিন্তু আরো কমেনি, আস্তে আস্তে বেড়েই গেছে। তার কারণ হচ্ছে এই বিস্ফোরণের পরবর্তীকালে কিন্তু আমরা দেখলাম যে এই বেইরুটের ওপর ইসরায়েল তাদের এয়ার স্ট্রাইক করেছে এবং তাদের 9 জন মানুষ মারা গেছে। তাদের নাকি বলা হচ্ছে হিজবুল্লাহর একটা বড় কমান্ডারও মারা গেছে। তো এই যুদ্ধ যে আস্তে আস্তে সেই এলাকার পুরো রিজনটাতে ছড়িয়ে পড়বে কিনা সেটা সময়ই বলবে। তো আমরা এই ফাঁকে কিন্তু একটা ইতিহাস টুকটাক জেনে আসি। তো ইতিহাস জানতে গেলে আমরা একটা গল্প শুনে নিই প্রথমে। যে আমরা একটা গল্প পড়েছিলাম, একটা বৃদ্ধ মানুষ ছিল, তার 4টে ছেলে ছিল, সেই 4টে ছেলে কিন্তু একে অপরের সঙ্গে সবসময় যুদ্ধ করতো। সেই জন্য এই বৃদ্ধ মানুষটি খুবই চিন্তিত ছিল এবং তিনি করলেন যে প্রত্যেকটা ছেলেকে একটা করে স্টিক নিয়ে বা লাঠি নিয়ে আসতে বলেন। আসার পর তিনি একটা স্টিক করে দিলেন এবং বললেন ভাঙতে, এবং সবাই ভেঙে ফেলে ইজিলি। কিন্তু যখনই 4জনকে একসাথে ওই 4টে স্টিক ভাঙতে বলে তখন তারা কেউই ভাঙতে পারলো না। তো তখন তিনি শিক্ষা দিলেন যে তোমরা যদি একতা হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে কেউ হার্ম করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। তো এখন বর্তমান পৃথিবীতেও কিন্তু তাই। পৃথিবীর ইতিহাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে জাতি যতভাবে বিভক্ত রয়েছে সে জাতি তত পিছিয়ে গেছে। একটা সময় আমরা দেখেছি আমাদের ভারতীয় উপমহাদেশে বা ভারত পুরো এলাকাটা ছিল একটা সনাতন ধর্মের অবলম্বী এবং এখানে বিভিন্ন ধরনের রাজারা শাসন করত। তো এক এক রাজা এক একটা দেবীকে পুজো করতো এবং তাদের পালন করতো, সেই জন্য কেউ কারোর সঙ্গে তেমন যোগাযোগ ছিল না। আর এই সুযোগে কিন্তু বাইরে থেকে বিভিন্ন ধরনের শাসকরা এসে তাদের শাসন ক্ষমতা দখল করে নিয়েছে এবং এই হিন্দু রাজাদের পরাজিত করেছিল। তার কারণ তারা বিভিন্নভাবে বিভক্ত ছিল, তারা একতা ছিল না। কিন্তু এই যে স্বাধীনতার পর বা স্বাধীনতার আগেও ব্রিটিশ আমল থেকে দেখেছি যে এই হিন্দুরা যখন একজোট হয়েছে তখন কিন্তু এরা অনেক পাওয়ারফুল হয়েছে এবং বর্তমান কালেও কিন্তু সেটাই রয়েছে। তো তাছাড়াও আমরা দেখি যদি মধ্যযুগে কিন্তু মুসলিমরা একটা অনেক কক্ষিগত পাওয়ার ছিল এবং তারা একতা ছিল, আর সেই জন্য কিন্তু তারাও সেই সময় অনেক পাওয়ারফুল ছিল। আর সেই টাইমে সবচেয়ে খারাপ সময় গিয়েছে এই ইহুদিদের। তারা চারিদিকে পৃথিবীতে এদিক ওদিক ছুটে বেরিয়েছে। খ্রিস্টানরা মনে করে যে হযরত ঈসা আলাইহিস সালাম বা জেসাসকে এই ইহুদিরা মেরেছে এবং সেই জন্য কিন্তু অনেকভাবে অত্যাচার করেছে। সেটা আমরা মধ্যযুগের ইতিহাস পড়লে জানতে পারবো ইউরোপের। সেখানে তো একটা বড় চ্যাপ্টারই হলো হলোকাস্ট সম্বন্ধে, যেখানে জার্মানিতে তাদেরকে গ্যাসের জারে ভরে মারা হতো একদম ইঁদুরের বাচ্চার মতো করে। সেই সময়কার ইহুদিরা যারা হয়তো 2 মাস 3 মাস ধরে চরমভাবে একটা গর্তের মধ্যে লুকিয়ে থাকতো, সেই ইহুদিরা আজকে পৃথিবীতে রাজ করলো কি করে? তার কারণ হচ্ছে তারা একতা হয়েছে এবং ইহুদিরা বা খ্রিস্টানরা কিন্তু এখন চরমভাবে একতা, আর তাই জন্য আজকে পৃথিবীতে তাদের দাপটের শেষ নাই এবং সবচেয়ে বেশি ডিভাইডেড হয়ে রয়েছে মুসলিমরা এবং এরা এখন মূলত পথভ্রষ্ট হয়ে রয়েছে। তো আমরা ইহুদিদের ইতিহাস যদি দেখতে যাই তাহলে দেখবো যে সেই ফেরাউদের কাছ থেকে তারা যখন রিলিজ পেয়েছিল এবং পরবর্তীকালে তারা কনান প্রদেশে এসে বসবাস করতো, যেটা বর্তমান ইসরায়েলে, সেই জায়গাটাতে তারা অনেক পাওয়ারফুল ছিল। কিন্তু তারা পরবর্তীকালে ঈশ্বরের কথা অমান্য করেছিল, প্রচুরভাবে নোংরামি করতে শুরু করলো এবং ঈশ্বরের প্রেরিত যে নবী বা রাসূল বিভিন্ন অপবাদ দিয়ে, ব্লাসফেমি দিয়ে তারা হত্যা করেছিল। আর সেই জন্য ঈশ্বর তাদের উপর অতিষ্ঠ হয়ে তাদেরকে ক্রাশ করেছিল এবং তারা সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল, প্রচুরভাবে অত্যাচারিত হয়েছে। কিন্তু তাদেরকে সময়ের সাথে সাথে আবার এক জায়গায় হওয়ার মতো ক্ষমতা দিয়েছে ঈশ্বর এবং তার পরবর্তীকালে কি ঘটনা ঘটেছে আমরা একটু ইতিহাসটা জেনে নিই। তো যখন সারা পৃথিবীর মধ্যে তারা ছড়িয়েছিল, তো সেই টাইমে কিন্তু অনেক বড় লোক মানুষ সেই ইহুদি গোষ্ঠীর মধ্যে ছিল। তো তারা মূলত ফ্রেঞ্চ, জার্মান এই সমস্ত এলাকায় বসবাস করতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের উপর যে অত্যাচার শুরু হয়েছিল, এর ফলে তারা মূলত আমেরিকায় পালিয়ে যায় এবং বিভিন্ন দেশে তাদেরকে যখন বিভিন্নভাবে অপবাদ দিয়ে বিভিন্নভাবে হত্যা করা হতো, অত্যাচার করা হতো, তাদের মধ্যে একজন প্রভাবশালী ব্যক্তি থিওডর হেটজেল নামে, তিনি অনুভব করলেন যে এই ইহুদিদেরকে এক জায়গায় একটা প্ল্যাটফর্ম দিতে হবে এবং তাদেরকে একতা করার পর একটা নিজস্ব দেশ তৈরি করতে হবে যাতে এই অ্যান্টিসেমিটিজমটা থেকে তারা মুক্তি পায়। আর সেই জন্যই কিন্তু তারা লড়াই করতে শুরু করলো এবং পরবর্তীকালে তারা সেই সুযোগটাও পেল এবং সেই প্যালেস্টাইনীয় মাটিকেই তারা আবদার করে বসলো সেই সময়ের ইংরেজদের কাছে। আর এই প্যালেস্টাইন তখন ইংরেজদের আন্ডারে ছিল।
এবং তখন থেকেই এই সমস্যা শুরু হয়েছে, যেখানে টু স্টেট সলিউশনের কথা বলা হয়েছে বারবার, কিন্তু কোনো সময় এই পক্ষ মানেনি বা কোনো সময় ওই পক্ষ মানেনি। এই নিয়ে আজকের এই চরম পরিস্থিতি হয়েছে এবং সর্বশেষ যুদ্ধ আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি, যেখানে এখন ইসরায়েলরা একদিকে অনেক পাওয়ারফুল, অনেক টেকনোলজিতে উন্নত হয়েছে এবং আমেরিকা বা ইংল্যান্ডের মতো প্রভাবশালী দেশদের সঙ্গে তাদের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। অপরপক্ষে প্যালেস্টাইনীয়দের কাছে কিন্তু তেমন কিছু নেই, শুধুমাত্র তারা মার খাচ্ছে এবং কোনো সময় ছোটোখাটো একটু আক্রমণ করতে যাচ্ছে এবং তার পরবর্তীকালে তাদের উপর আরও বেশি কষ্ট নেমে আসছে এই ইসরায়েলি বাহিনী দ্বারা। তো এর সর্বশেষ সংযোজন হিসাবে এই যুদ্ধের এই পরিস্থিতি আমরা দেখলাম, যেখানে পেজার বা ওয়াকি টকি দিয়েও এই যুদ্ধ করা গেল। তো আগামী দিনে আরও যুদ্ধের কী কী কৌশল আসছে এগুলোও কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো। তখন হয়তো এত বড় বড় এত পরিমাণ টাকা খরচ করে আমরা যে গোলা বারুদ বা বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মিসাইল তৈরি করছি, তার সঙ্গে সঙ্গে বড় বড় যুদ্ধ জাহাজ তৈরি করছি, সেগুলো হয়তো কোনো কাজে দেবে না, ছোটো ছোটো জিনিস দিয়েই যুদ্ধ হবে। তো সেগুলোর জন্য আমাদেরকে সামনের দিকে ভবিষ্যতে তাকিয়ে থাকতে হবে। তো আগামীতে আরও কী কী আসছে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আমাদের এই চ্যানেলের সঙ্গে। তো চলুন দেখা হচ্ছে পরবর্তীকালের ভিডিওতে। আশা করি আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারলেন যে এই ইসরায়েল কী জিনিস এবং তাদের ইতিহাস, এবং একটা জাতি যদি এক জায়গায় হয় তাহলে তাদের কত ক্ষমতা বেড়ে যায়। তো চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরবর্তীকালের ভিডিওতে।